তো এখন আমরা কৌণিক বেগ নিয়ে আলোচনা করব। তাহলে কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। সো কৌণিক বেগ হচ্ছে ওমেগা। এখন ওমেগা মেজারমেন্ট করি কিভাবে? স্টিল ওমেগার মেজারমেন্ট হচ্ছে কৌণিক সরণের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হার, সেটাই হচ্ছে আমার ওমেগা। ফাইন, তাহলে এই যে ওমেগার মেজারমেন্ট একই রকম, কিন্তু সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না। আচ্ছা, এখন আমি সেটার পরিবর্তন এবং সেটা কখন পজিটিভ নেগেটিভ হয়, এই ডিরেকশন, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার এখানে আসো যে ওমেগা হচ্ছে ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু ডি থিটা ওভার ডিটি। এভাবে বলাটা ঠিক না, এইটা হচ্ছে ডি থিটার পরিবর্তন উইথ রেসপেক্ট টু ডিটি, ঠিক আছে, ক্ষুদ্র সময়ে। আচ্ছা, এইটা হচ্ছে আমার মূলত মূল সংজ্ঞা, এটা হচ্ছে আমার মূল সংজ্ঞা যে ওমেগা সংজ্ঞা কি। এখন এই জিনিসটাকে এই জিনিসটাকে বলা হয় তাৎক্ষণিক কৌণিক বেগ। ওকে, আরেকটা আছে এভারেজটা কিন্তু ভেক্টর না। সো ওমেগা এভারেজ ইজ ইকুয়াল টু ডেল থিটা ওভার ডেল টি। এখন এইটাকে আমরা একটু ভেঙে লিখি। এটার ভেঙে লিখার মানে হইল, ধরো ডেল থিটাকে আমরা লিখতে পারি থিটা 2 মাইনাস থিটা 1 ওভার T2 মাইনাস T1। মানে এইটা দ্বারা বোঝায় T1 থেকে T2 সময়ে যতটুকু কৌণিক সরণের পরিবর্তন হয়, ওইটারই মিনিং হচ্ছে মানে থিটা 2 মাইনাস থিটা 1। এখন দেখো এই অবস্থানে থিটা 2 কখন? যখন T2 সময়, থিটা 1 কখন? যখন T1 সময়ে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে ওমেগা এভারেজ আমরা বুঝতে পারছি, ডেল থিটা ওভার ডেল টি। এখানে আমরা কি দিব না, এখানে আমরা কিন্তু ভেক্টর সাইন দিব না। ক্লিয়ার? এখন ভেক্টর সাইন দেওয়া না দেওয়ার সাথে কিসের সম্পর্ক? ওই যে ভেক্টর যোগের কিসের সম্পর্ক? ভেক্টর যোগের বিনিময় নিয়মের সম্পর্ক আছে, ঠিক আছে। তার মানে ডেল থিটা ভেক্টর নয়, তাই ডেল ওমেগা ভেক্টর নয়। ডেল ওমেগা এটারও আমরা ভেক্টর বলতে পারি না, এমনকি ওমেগা এভারেজ ভেক্টর নয়। এই তিনটা রাশি ভেক্টর না, এই যে তিনটা জিনিস ভেক্টর না। এখানে ডেল আলফাও চলে আসবে বা আলফাও এভারেজও চলে আসবে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা তলের সাপেক্ষে ঘূর্ণনের সাপেক্ষে এই জিনিসগুলো দেখব। তো ঘূর্ণনের সাপেক্ষে, আচ্ছা, তো ঘূর্ণনের সাপেক্ষে জিনিসগুলো যদি আমরা দেখি, যেমন ধরো এই হইলো আমার তল। এবার এই দিকে দেখো, আমরা এই দিকে দেখাইতে চাচ্ছি। যেমন ধরো বস্তু এই দিক বরাবর গেল, এই দিক বরাবর যাচ্ছে। ওকে, সো বস্তুর ঘূর্ণন হচ্ছে এই দিক বরাবর। তাহলে দেখো তার ঘূর্ণনটা যেদিকে, এই দিক বরাবর হচ্ছে ওমেগা, এই দিক বরাবর ওমেগা। আমরা ওমেগা ভি এর রেসপেক্টেও দেখব। এখন আমরা ওমেগাটা এভাবে দেখি, এই দিক বরাবর হচ্ছে ওমেগা, ঠিক আছে, এই দিক বরাবর ওমেগা। এখন এই দিক বরাবর ওমেগা। ওকে, এবার যদি হয় ঘূর্ণন এরকম যে বস্তুটা ঘুরতেছে এই দিক বরাবর, তাহলে ঘূর্ণনটা কি হবে? তাহলে ঘূর্ণনটা হয়ে যাবে উল্টা ডিরেকশনে, এই দিক বরাবর ওমেগা। ওকে, এই দিক বরাবর তখন ওমেগা হয়ে যাবে। তাহলে এইটা তখন হয়ে যাবে ওমেগার ডিরেকশন। তাহলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে জিনিসটা এরকম। আচ্ছা, তাহলে এবার এটা হলো কি, এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো এভাবে গেছে, এভাবে আসছে, এই তার মানে ঘড়ি ঘুরে এভাবে, এটা হলো অ্যান্টি, তার মানে এটা কি
অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ। এবার আসো, ধরো সে এই দিকে ঘুরতেছে, এই দিকেই ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে, এইটা ওমেগা, বাট এর পরিবর্তনটা হচ্ছে থিটার পরিবর্তন খুব স্পিডে হচ্ছে বেশি। তাহলে এটা যদি হয় 2 ওমেগা, তাহলে 2 ওমেগার ক্ষেত্রে আমার সাইন কি হবে? 2 ওমেগার ক্ষেত্রে পরিবর্তন এভাবে আমরা বুঝাবো। যেমন ধরো এটা দিয়ে আমি বুঝাচ্ছি, হ্যাঁ এটা ওমেগা ছিল এরকম, তাহলে এটা হবে 2 ওমেগা। এটা কি 2 ওমেগা, এটা 2 ওমেগা, ঠিক আছে। তাহলে এবার আমি যদি বলি যে তাহলে ওমেগার সাইন কিরকম হবে, ওমেগা হলো এই যে এতটুকু, ধরো এটা হচ্ছে ওমেগা, এটা আমার কি, এটা হচ্ছে ওমেগা। তাহলে এবার ওমেগা হাফ কতটুকু হবে? ওমেগা হাফ হবে এই যে ধরো এতটুকু, এটা হবে ওমেগা হাফ। তাহলে আবার বুঝতে পারতেছো যে আমরা কোনো একটা বস্তু ফাস্ট নাকি স্লো কৌণিক বেগ সেটা আমরা কিভাবে দেখাইতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এটা কি ক্লকওয়াইজ ঘূর্ণনের ক্ষেত্রে। তাহলে স্টিল আমাদের ঘূর্ণন যদি হয় এরকম, এই যে ঘূর্ণন, তাহলে দেখো এবার এই ঘূর্ণনটা হচ্ছে এরকম, তো এইভাবে ঘুরতেছে, তাইলে এদিকে আসতেছে, তাহলে এটা কি ডট ডট ওমেগা ভেক্টর ডট। তাহলে এরপরে দেখো এই ঘূর্ণনটা হচ্ছে কিরকম, এরকম ঘূর্ণনটা হচ্ছে এরকম, তাহলে এই ভিতরের দিকে, তাহলে কি ক্রস, ওমেগা ভেক্টর ক্রস। ওকে, তাহলে আবার এটা যদি হয় ফাস্ট, তাহলে ফাস্ট হলে 2 ওমেগা, স্লো হইলে ওমেগা ভাই মানে কমে যাচ্ছে, ঠিক আছে। এখন এটা কিন্তু ক্লকওয়াইজ, আবারও বলতেছি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হইলে সেইটা উল্টা ডিরেকশনে চলে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে উল্টা ডিরেকশনে চলে যাবে। তাহলে আবারও আমি এর দিকে লিখে দেই, ওমেগা যদি ডট হয় তাহলে এটা কি এটা ক্লকওয়াইজ, আর ওমেগা যদি হয় ক্রস তাহলে এটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মূলত মেইন ডিফারেন্সটা। ওকে, সো কৌণিক বেগের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখলাম যে আমাদের ওমেগা ভেক্টর হচ্ছে ডি থিটা ওভার ডিটি, আর এই জায়গায় হচ্ছে আমাদের ওমেগা অ্যাভারেজ, যেটা টাইমের রেসপেক্টে আমরা বের করে থাকি। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি লিখি। ধরো ওমেগা অ্যাভারেজ ইজ ইকুয়াল টু থিটা 2 T2 মাইনাস থিটা 1 T1 ওভার T2 মাইনাস T1। ঠিক আছে, এই হচ্ছে আমার মূল আইডিয়া। ওকে, সো ওমেগা অ্যাভারেজ এবং ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস, অনেক সময় এটাকে আমরা এভাবে লিখি ওমেগা ভেক্টর ইনস্ট্যান্টেনিয়াস, ইনস লেখে বা ইন লেখে। ক্লিয়ার? জেনারেলি আমরা এই জিনিসটা কখন লিখি, ওমেগা ইজ ইকুয়াল টু লিমিট ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু লিমিট, আমার ডেলটি যদি খুব ক্ষুদ্র সময়ের জন্য আমি ডেল থিটা পরিমাপ করতে যাই, সময়ের সাপেক্ষে যখন সময়ের পরিবর্তন যখন খুব ক্ষুদ্র হবে, ওই টাইমের যখন ডেল থিটাকে আমরা পরিমাপ করতে যাব, তখন সেটা কি হবে, তখন সেটা হবে যে ডি থিটা ওভার ডিটি। ঠিক আছে, তখন ওইটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ব্যাখ্যা করে থাকি। ক্লিয়ার? তাহলে এবার আসো লাস্ট আমাদের কৌণিক
ত্বরণের হিসাব নিয়ে আমরা আলোচনা করব। কৌণিক ত্বরণে যাওয়ার আগে আমাদের হলো যে এগুলো একটু রাশিগুলো নিয়ে কথা বলতে হবে। কৌণিক বেগের ক্ষেত্রেও আমাদের আরও কিছু জিনিস আছে, যেমন হলো যে কৌণিক বেগের সাথে যেসব জিনিসগুলো জড়িত সেটা হচ্ছে যে পর্যায়কাল, আরেকটা হচ্ছে কম্পাঙ্ক। ওকে, সো এইটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ওকে, তাইলে এই যে কৌণিক বেগের হিসাব নিকাশ পর্যায়কাল এবং কম্পাঙ্কের সাথে কিভাবে রিলেটেড, এরপরে হলো একক নিয়েও আমাদের কিছু কথা আছে, ঠিক আছে? সো জেনারেলি কৌণিক সরণ যেটা আমাদের ডি থিটা এজ এ ভেক্টর, এইটাকে আমরা রেডিয়ান এককে হিসাব করি। এখন রেডিয়ান এককের যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে কমপ্লিট সার্কেলে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। সো 2 পাই রেডিয়ান এইটা কিসের ইকুইভ্যালেন্স? ডিগ্রি ইউনিটে কত? 360 ডিগ্রি। তাইলে 1 রেডিয়ান ইকুইভ্যালেন্ট কত? 180 ওভার পাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি 180 ওভার পাই ডিগ্রি। এবার উল্টাটা করি, তাহলে দেখো উল্টাটা 360 রেডিয়ান 2 পাই এর সাথে ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তাহলে 1 ডিগ্রি আসবে, তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু বা ইকুইভ্যালেন্ট কত? 1 ডিগ্রি হচ্ছে পাই ওভার 180 রেডিয়ান, ঠিক আছে? এখন এই জিনিসটার পর্যায়কালের সাথে এর সম্পর্ক, আমাদের ওমেগার হিসাব নিকেশ কিন্তু আরও কিছু ইউনিট আমরা ব্যবহার করে থাকি। তাহলে পর্যায়কালের সাথে ওমেগার যে সম্পর্ক, সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ওভার টি। কেন এটার আইডিয়াটা কি? এটা দ্বারা আমরা কি বুঝাই বা কি বুঝতে পারি? এইটার একটা সিম্পল আইডিয়া আছে, এটা মানে পারফেক্ট আইডিয়া না, একটা সিম্পল আইডিয়া হচ্ছে, দেখো যে এই একটা বৃত্তাকার পথ, এই হচ্ছে বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথটাকে আমরা রৈখিকের সাথে তুলনা করব। তাহলে আমরা জানি S ইজ ইকুয়াল টু VT, ঠিক আছে? তাহলে রৈখিকের সাথে যদি তুলনা করি, মানে সমকৌণিক বেগে যদি ঘটে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। এখন টি সময়ে, টি হচ্ছে পর্যায়কাল, টি কি পর্যায়কাল। আচ্ছা, তো টি পর্যায়কাল যদি হয়, তাহলে পর্যায়কালের অর্থ আমরা বুঝি যে এই প্লেস থেকে তার যাত্রা শুরু করছে, ওই প্লেসে আবার ব্যাক করতে যে সময় লাগবে ওই সময়টাই হচ্ছে পর্যায়কাল। তবে সেটা অবশ্যই রিপিটেটিভ মোশন হইতে হবে বা পর্যায়বৃত্ত গতি হতে হবে। এখন দেখো আমরা এটাকে রিপ্লেস করে ফেলবো, তার মানে এইটা ঘুরতে, মানে একবার ঘুরে আসতে যে সময় লাগতেছে সেটা ক্যাপিটাল টি, এবং যেই পরিমাণ থিটা অতিক্রম করে সেটা কি 2 পাই। তাহলে এই জায়গায় হবে 2 পাই ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু টি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই ওভার ওমেগা। তো এটা হচ্ছে একটা বেসিক কানেকশন, বেসিক কানেকশন। এখন তুমি দেখো পর্যায়কালের এই আইডিয়াটা আমরা কিভাবে ইউজ করি? এই আইডিয়াটা আমরা ইউজ করি এভাবে, ধরো এই যে বৃত্তাকার গতি কমপ্লিট করতেছে, এ থেকে যাত্রা শুরু করে আবার এতে আসছে। তাহলে এ টু এ টাইম পিরিয়ড টি। এখন এ টু এ যদি টাইম পিরিয়ড টি হয়, এ টু এ টাইম পিরিয়ড টি, আচ্ছা ফাইন। তাইলে টি সময়ে অতিক্রম করে 2 পাই।
টি সময় অতিক্রম করে কি 2 পাই, তাহলে একক সময়ে 2 পাই ওভার টি, এইটাকে আমরা ওমেগা বলি। এটা হচ্ছে আরেকটা আইডিয়া। তবে বি কেয়ারফুল, ওমেগা মাস্ট বি কনস্ট্যান্ট, আদারওয়াইজ আমরা এই রিলেশন খাটাইতে পারবো না। ওমেগা মাস্ট বি কনস্ট্যান্ট, আদারওয়াইজ আমরা এটা খাটাইতে পারবো না। ওকে, এটারে বলা হয় মানে সমকৌণিক বেগে আর কি। ওকে, সমকৌণিক বেগে। এখন এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সাথে সম্পর্ক। তাহলে কম্পাঙ্ক জিনিসটা কিভাবে সম্পর্কিত, কম্পাঙ্ক জিনিসটা আমরা কিভাবে বের করব? কম্পাঙ্ক জিনিসটা খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো যে 2 পাই অতিক্রম করতে, কম্পাঙ্ক জিনিসটা খুবই সিম্পল। আগে এটার আইডিয়াটা আমরা দেখি। সো এফ এর সাথে টি এর রিলেশন 1/t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই জিনিসটাকে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1/t হলে আমরা জানি কি t ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে 1/t হবে ওমেগা ওভার 2 পাই, ওমেগা ওভার 2 পাই। ওকে, তাহলে এবার দেখো টি সময় অতিক্রম করে কত। দেখো এই জায়গায় যে টি সময়ে যায় একবার সে টি সময়ে, একটা পর্যায়কালে সে কয়বার ঘুরে? একবার ঘুরে লিখতে পারি। তাহলে একক সময়ে সে কয়বার, একক সময় কি হবে? 1/1/t বার ঘুরে। এই যে একক সময় যে ঘূর্ণন, এইটারে মূলত বলা হয় f ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক। একক সময় যে ঘূর্ণন, ওইটারে আমরা কি বলি? কম্পাঙ্ক বলে থাকি। ক্লিয়ার? তাইলে মেইন আইডিয়াটা কি আমরা বুঝতে পারছি? এটা হচ্ছে মূলত আমার কম্পাঙ্কের আইডিয়া, যে একক সময় যে পরিমাণ ঘুরে সেইটাকে আমরা কম্পাঙ্ক বলে থাকি। আচ্ছা, তাহলে এগুলার কিছু ইউনিট আছে। যেমন ধরো আমি ইউনিটগুলো গোলাপি কালার দিয়ে দেখাচ্ছি। যে কৌণিক বেগের ক্ষেত্রে কৌণিক বেগের একক এখানে লিখি, কৌণিক বেগ পর্যায়কাল। এরপরে কি? কৌণিক বেগ পর্যায়কাল কম্পাঙ্ক। সো কৌণিক বেগের ক্ষেত্রে রেডিয়ান পার সেকেন্ড, পর্যায়কালের ক্ষেত্রে সেকেন্ড। এটা হইতে পারে মিনিট, এটা হইতে পারে আওয়ার, ডিপেন্ডস অন তোমার কোয়েশ্চেন তোমার কাছ থেকে কি চাচ্ছে। আর কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড, পার মিনিট, পার আওয়ার হইতে পারে। আবার পার সেকেন্ড এটাই হচ্ছে হার্জ। ওকে, এটাই হচ্ছে হার্জ। আবার দেখবা প্রচলিত কিছু ম্যাথের ক্ষেত্রে দেওয়া থাকে যে কম্পাঙ্কের একক এই ক্ষেত্রে হচ্ছে আবর্তন সংখ্যা। মানে কম্পাঙ্ক কি? আবর্তন না, কম্পাঙ্ক হচ্ছে আবর্তন সংখ্যা ওভার সময় কিসে? সেকেন্ডে। সো এই সিনারিওতে, এই ক্ষেত্রে আবর্তন সংখ্যা, এখন এই ক্ষেত্রে ইউনিট আসবে। ইউনিট কি আসে? এটা হইতে পারে আরপিএস রেভলিউশন পার সেকেন্ড। তারপরে আরপিএম রেভলিউশন পার মিনিট। তারপরে আরপিএইচ রেভলিউশন পার আওয়ার। এই এককগুলোও আমরা ম্যাথে অনেক দেখে থাকবো। ঠিক আছে, এই এককগুলোও কিন্তু ম্যাথে অনেক আমরা দেখে থাকবো। সো এটা মাথায় রাখতে হবে। সো একটা রিলেশন হচ্ছে 1 RPS ইজ ইকুয়াল টু 60 RPM ইজ ইকুয়াল টু 3600 RPH। এটা একটা পপুলার রিলেশন। তাহলে এখন তোমাদের একটা কোয়েশ্চেন যে 1 RPM এইটাকে রেডিয়ান পার সেকেন্ডে কত হবে? এমসিকিউতে আসতে পারে। এমসিকিউ ইম্পর্টেন্ট। কত হবে? ট্রাই করো তো।
এই জায়গায় ভিডিওটা পজ করে এটা ট্রাই করো। তো দেখো 1 rpm কি লেখা যায়, 1 rpm এটারে লেখা যায় একবার আবর্তন, একবার ঘূর্ণন ওভার এম, তার মানে 60 সেকেন্ড। তাহলে এবার আমি যদি বলি একবার ঘূর্ণন মানে 2 পাই রেডিয়ান, আর একবার ঘূর্ণন হচ্ছে 60 সেকেন্ড, তাহলে আবার বলো কত, পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কি এটা কি বুঝতে পারছি? তাহলে আরপিএইচ কে কিভাবে লিখবো? তাহলে আবার দেখো 1 আরপিএস তার মানে 2 পাই ওভার 1, তার মানে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এবার হচ্ছে 1 আরপিএইচ, তো 1 আরপিএইচ কি আসবে, 1 আরপিএইচ তাহলে 2 পাই এইচ আওয়ার, 2 পাই ওভার 16 টু 60, তাহলে এই জায়গায় কি আসবে, পাই ওভার 1800 রেডিয়ান পার সেকেন্ড। এই টাইপের জিনিস তোমাদের কিন্তু এমসিকিউতে চলে আসবে, সহজ জিনিস। পরীক্ষার হলে দেখা যাবে যে কনফিউশনের কারণে বা ভুল চিন্তা ভাবনা করার কারণে ভুল হয়ে গেছে। ওকে, এগুলা নিয়ে হচ্ছে কনফিউশনে থাকা যাবে না। তাইলে আমি এইখানে দেখো আমরা কাটাকাটি না করে একটা কাজ করি, যে আমি এই জিনিসটাকে কপি না এই জায়গায় লিখি 1 আরপিএস অনুপাত 1 আরপিএম অনুপাত 1 আরপিএইচ ইকুয়াল টু 2 পাই অনুপাত 2 পাই ওভার 60 অনুপাত 2 পাই ওভার 60 ইন্টু 3600। তাহলে আবার কাটাকাটি করো এখান থেকে, 2 পাই 2 পাই 2 পাই কাটা যাচ্ছে, তাহলে এই জায়গায় আসতেছি কি দেখো 1 অনুপাত 1/60 অনুপাত 1/3600। তাহলে এটারে আমরা 60 দিয়ে গুণ দেই, মানে 3600 দিয়ে গুণ দেই, তাহলে 3600 দিয়ে গুণ দিলে এটা হবে তো এটাকে যদি 3600 দ্বারা গুণ দেই তাহলে এই জায়গায় আসবে 3600, এই জায়গায় আসবে 60 আর এই জায়গায় আসবে 1। সো এই সিনারিওতে এটা হচ্ছে অ্যান্সার। এই টাইপের এমসিকিউ আমি দেখি না এখন পর্যন্ত আসতে, তোমাদের কিন্তু আসতে পারে। ওকে, সো আমরা পরবর্তীতে কৌণিক ত্বরণ নিয়ে আলোচনা করব।